সিআইডি হাজিরা কি আজও এড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? উঠছে প্রশ্ন বিভিন্ন মহল থেকে। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বৈঠকের পরে এখনো কলকাতায় ফেরেননি অভিষেক। তবে কি আজও হাজিরা দেবেন না তিনি? এমনই প্রশ্ন উঠে আসছে কিন্তু বিশেষজ্ঞ মহল থেকে। বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে তলব করেছিল। অসুস্থতা এবং পুনর্নির্ধারিত রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে তিনি পরপর দুবার সিআইডির তলব এড়িয়েছেন। প্রথম নোটিশে 1 জুন তাকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হলে তিনি ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে সময় চান। এরপর 8 জুন দ্বিতীয়বারের জন্য হাজিরা এড়িয়ে তিনি লিখিতভাবে আরও সময় চান এবং ঠিক সেই সময় নতুন দিল্লির রাজনৈতিক বৈঠকে যোগ দিতেও যান। আজ ফের তাকে তলব করা হলেও এখনো পর্যন্ত কলকাতায় এসে পৌঁছননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আবারও কিন্তু সেই প্রশ্ন উঠে আসছে কি আবারও কি হাজিরা এড়াতেই নতুন কৌশল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? সিআইডি হাজিরা কি আজও এড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? থাকছে সেই প্রশ্ন। ইন্ডিয়া জোটের বৈঠকের পরে এখনো কলকাতায় ফেরেননি অভিষেক, এখনো পর্যন্ত কলকাতায় অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কি আজও হাজিরা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দপ্তরে? বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে তলব করেছিল। পরপর দুবার তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। অসুস্থতা, পুনর্নির্ধারিত রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে তিনি পরপর দুবার সিআইডির তলব এড়িয়েছেন। প্রথম নোটিশ 1 জুন তাকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হলে তিনি ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে সময় চান। এরপর 8 জুন দ্বিতীয়বারের জন্য হাজিরা এড়িয়ে তিনি লিখিতভাবে আরও সময় চান এবং ঠিক সেই সময় নতুন দিল্লির রাজনৈতিক বৈঠকে যোগ দিতে যান। আজ ফের তাকে তলব করা হয়েছে এবং এখনো পর্যন্ত কলকাতায় এসে পৌঁছননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাজনৈতিক মহলে চরম চর্চা চলছে যে আবারও কি তিনি তার সেই হাজিরা এড়িয়ে যাওয়ার পন্থাই অবলম্বন করতে চলেছেন, নাকি আরো নতুন কিছু স্ট্র্যাটেজি আমাদের সামনে আসতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জি। শঙ্খদীপ, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমাদের সামনে পরিষ্কার যে আবারও কি আজ সেই পুরনো পন্থাই দেখতে পাওয়া যাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো কলকাতায় নেই। একেবারেই তাই। দেখো, যেমনটা তুমি বলছিলে যে এই নিয়ে 3বার তাকে নোটিশ পাঠানো হলো একটাই মামলাতে, সেটা হচ্ছে বিধানসভায় সহিজল কাণ্ড। বিধায়কদের যে সহিজল কাণ্ড, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছিল আগেই। প্রাথমিকভাবে তাকে সিআইডি নোটিশ পাঠায়, তার বাড়ি গিয়ে নোটিশ দিয়ে আসে। সেখানে একটা বিস্তর টালবাহানা হয়। প্রথমে তারা শান্তিনিকেতনে পৌঁছয়, পরবর্তীকালে কালীঘাট রোডে বাড়িতে গিয়ে তাকে নোটিশ দিয়ে আসে। একেবারে হ্যান্ড টু হ্যান্ড নোটিশ সার্ভ করা হয়। পরবর্তীকালে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে, কারণ সোনারপুরে একটি ঘটনা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান। 15 দিনের সময় চাওয়া হয়, কিন্তু সেই 15 দিনের সময়সীমা তাকে সিআইডি তরফ থেকে দেওয়া হয়নি। 15 ঘন্টার মধ্যেই তার বাড়িতে আবারও সিআইডি নোটিশ আসে, দ্বিতীয় নোটিশ। সেই দ্বিতীয় নোটিশ তিনি হাজিরা দেননি, তিনি চলে যান সোজা দিল্লিতে ইন্ডিয়া জোটের যে বৈঠক, সেই বৈঠকে হাজিরা দিতে। অর্থাৎ তার পরবর্তীকালে গতকাল হাজিরা এড়ানোর পর আজকে ফের তাকে 5টার সময় সিআইডি তলব করেছে এবং সেই তলবের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে কলকাতায় এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছননি। ঘড়ির কাঁটায় এখন 12টা বেজে গিয়েছে। আর ঠিক 5 ঘন্টা তার হাতে সময় রয়েছে দিল্লি থেকে কলকাতায় এসে ভবানী ভবনে যাওয়ার জন্য। হাজিরা দেবেন কিনা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা বিস্তর জল ঘোলার পরিস্থিতি তৈরি হয়েছে। যদি হাজিরা না দেন, তৃতীয় নোটিশে যদি তিনি এড়িয়ে যান, সেক্ষেত্রে সিআইডি তরফ থেকে কি কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে সেটাও কিন্তু যেমন নজরে থাকছে, ঠিক তেমনই নজরে থাকছে এই যে আইনি জট, যেখানে একাধিক বিধায়ক যাদের সই ব্লক লেটারে লেখা হয়েছিল, পরে সেটা জাল হিসেবে গণ্য হয়। বিধানসভা স্পিকার তিনি হেয়ার স্ট্রিট থানায় এটি কমপ্লেন করেন, সেই কমপ্লেনের ভিত্তিতে তদন্তভার যায় সিআইডির কাছে। সিআইডি তদন্ত করতে গিয়ে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই পান একজন সাংসদ হিসেবে। সেই সইজাল কাণ্ডেই কিন্তু এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল, যেই তলব কিন্তু তিনি বিগত দিনেও এড়িয়ে গিয়েছেন, আজকেও এড়াতে পারেন এমন সম্ভাবনা রয়েছে যদি না 5টার মধ্যে তিনি হাজিরা দেন। আর যদি হাজিরা না দেন, সেক্ষেত্রে সিআইডি কি আবারও নোটিশ সার্ভ করবে, নাকি তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপের পথে সিআইডি হাঁটবে, সেটাই কিন্তু এখন দেখার। শ্যামাশ্রী। শঙ্খদীপ, একটা বিষয় বারবার আমাদের কাছে কিন্তু অস্পষ্ট যে বারবার তিনি যে হাজিরা এড়িয়ে যাচ্ছেন, কেন সেই হাজিরা এড়িয়ে যাচ্ছেন? তাহলে কি কেঁচো খুঁড়তে কোনো কেউটো বেরিয়ে আসতে পারে সেখান থেকে, তাই বারবার যে কোনো ছুতোয় নাতায় হাজিরা এড়িয়ে যাচ্ছেন অভিষেক? অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে একটা উল্কার মতো গতিতে আসা একটা নেতা, যিনি 14 সালের আগে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি ছিল বা ইতিহাস কি ছিল সেটা নিয়ে ঘাঁটতে গেলে বঙ্গীয় রাজনীতির ইতিহাস ঘাটলেও হয়তো পাওয়া যাবে না। সেই উল্কার গতিতে উঠে আসা নেতা। এর আগে বহুবার তিনি একেবারে ওপেন স্টেজ থেকে বলেছেন যে আমার বিরুদ্ধে কোনো রকম কোনো দোষী প্রমাণিত হলে আমি ফাঁসির মঞ্চে চলে যাব। সেই ফাঁসির মঞ্চে যাওয়া তো দূর কি বাত, তিনি একেবারে একটা সামান্য সিআইডির হাজিরা,
সেই হাজিরা পর্যন্ত তিনি এড়াচ্ছেন, সেখানে তাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। যেমন এই যে শৈজাল কাণ্ড সেটা তিনি জানতেন কিনা, বা এই যে শৈজাল করা হচ্ছে সে বিষয়ে তিনি অবগত ছিলেন কিনা, এরকম প্রশ্নের মুখোমুখি তাকে হতে পারে সিআইডির কাছে। সেই হাজিরা তিনি বিভিন্ন কৌশলে এড়িয়ে যাচ্ছেন। সোনারপুরের ঘটনার পরে দেখা গেল হঠাৎ করে তিনি একটা হাসপাতাল নার্সিংহোমে চলে গেলেন, যেটা শহরের তথা দেশের অন্যতম সেরা নার্সিংহোম, প্রাইভেট নার্সিংহোম, সেখানে তিনি চলে গেলেন। সেখানে তাকে ভর্তি নেওয়া হলো না, তড়িঘড়ি আরেকটি নার্সিংহোমে চলে গেলেন। সেখানেও ডাক্তাররা মনে করলেন না যে তার চোট এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে অ্যাডমিট হতে হবে। পরবর্তীকালে রাজনৈতিক মহলে এটা বক্তব্য ছিল যে হাজিরা এড়িয়ে যাওয়ার জন্য তিনি এই ভর্তির একটা প্রচেষ্টা করেছিলেন। পরবর্তীকালে ইন্ডিয়া জোটের বৈঠক, যেটা এর আগে 2026-এর আগে একাধিক ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একযোগে যাওয়া তো অনেক দূরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিনিধি পর্যন্ত পাঠাতেন না এক সময় এই ইন্ডিয়া জোটের বৈঠকে, উল্টে ইন্ডিয়া জোটের বৈঠকে এক হাত নিতেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে যেদিনকার সিআইডি তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেদিনকার একেবারে দিল্লি উড়ে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগের দিন, মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈঠকের দিন দিল্লি উড়ে গেলেন। সুতরাং হাজিরা এড়িয়ে যাওয়ার এটা কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং আজকেও কালকে বৈঠক শেষ হয়ে গিয়েছে, একাধিক সময় ছিল তার হাতে কলকাতায় এসে বাড়িতে থেকে তিনি ভবনে গিয়ে হাজিরা দেবেন, কিন্তু সেরকম কোনো সদিচ্ছা এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নজরে আসেনি। মনে করা হচ্ছে আজকেও তিনি হাজিরা এড়াতে পারেন, কিন্তু সেটা যদি এড়িয়েও যান তাহলে সিআইডি তরফ থেকে কড়া মনোভাব নেওয়া হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে। সমাজশ্রী, একেবারে শঙ্খদীপ, তোমার কথা সূত্র ধরেই বলি, যেমনটা তুমি বলছিলে ইন্ডিয়া জোটের আগেও যখন বৈঠক হয়েছে সেই সমস্ত বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার একেবারে দুজনেই সেখানে হাজির হচ্ছেন। তাহলে কি তীরে এসে যে তরি ডুবছে সেই তরিকে বাঁচানোর একটা কৌশল চলছে, একদিকে হাজিরা এড়ানো, অন্যদিকে নিজেদের একেবারে দেওয়ালে পিঠ থেকে কি সত্যি গিয়েছে তৃণমূলে, তার জন্য একেবারে তরিটা বাঁচানোর চেষ্টা? তীরে এসে তরি ডোবা নয়, তরি ডোবারই ছিল, তরি ডুবে গেছে এবং সেটা যথাসময়ে ডুবেছে। একটা দল যারা 25 বছর ধরে 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে, 98 সালে তৈরি হওয়া একটি দল, যেখানে একাধিক এমপি একাধিক এমএলএ, সমস্ত পুরসভা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত তাদের দখলে, সেই দলটা ক্ষমতাচ্যুত হওয়ার এক মাসের মধ্যে ভেঙে একেবারে খান হয়ে গেল। সেটা শুধু বিধায়ক সাংসদ লেভেলে না, একেবারে পঞ্চায়েত স্তরেও একেবারে পুরো খান হয়ে গেল। এবং যিনি নিজেকে সেনাপতি বলে দাবি করতেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে দাবি করতেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের পাশে দাঁড়াতে 26 দিন সময় লেগেছিল। তারপরে কি হয়েছিল জনরসে সেটা আমরা সবাই জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরুটা করে দিয়েছিলেন, পরবর্তীকালে একেবারে নিচু স্তরের কর্মীরাও ডিমের বাড়ি খাচ্ছেন। সুতরাং এর পরিপ্রেক্ষিতে একাধিক সাংসদের ছেড়ে চলে যাওয়া, একাধিক বিধায়কের ছেড়ে শুধু চলে যাওয়া নয়, বিরোধী দলের আসনটাই প্রায় ছিনিয়ে নেওয়া, সেটা লোকসভা হোক বা বিধানসভা হোক। এবং কাউন্সিলর একাধিক মিউনিসিপ্যালিটি ভেঙে যাওয়া, ফিরাদ হাকিমের মতো লোক তিনি পদত্যাগ করে কালকের বিরোধী জোটের যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন, পরবর্তীকালে কোনো কথাই বলতে চাননি তিনি সাংবাদিকদের সামনে। এই যে একেবারে শেষের শুরু, সেটা শেষের শুরু না, শেষের শেষ, সেই শেষের ক্লাইম্যাক্সটা হয়তো আমরা দেখছি এখন। শ্যামাশ্রী, একেবারে শঙ্খদীপ, তুমি পরিস্থিতিকে নজর রাখো, আবারও পরবর্তী আপডেটের জন্য তোমার কাছে আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ আজও কিন্তু একেবারে হাজিরা এড়ানোর একটা পন্থার দিকে নজর রয়েছে গোটা বঙ্গের এবং একই সঙ্গে গোটা দেশে। তার কারণ সিআইডি হাজিরা এর আগে দুবার এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো বা শারীরিক অসুস্থতার অজুহাত, কখনো বা অন্য অজুহাত দিয়ে। এবং আজ এখনো পর্যন্ত কলকাতায় তার উপস্থিতি নেই, ইন্ডিয়া জোটের বৈঠকে এখনো পর্যন্ত তিনি সেখান থেকে ফিরে আসতে পারেননি। তাহলে প্রশ্নচিহ্ন উঠে আসছে রাজনৈতিক মহল থেকে, কি আবারও সিআইডি হাজিরা কি আজও এড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই।